তো এপিসোড 8 শুরু হয় ঠিক আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল সেখান থেকে। সিয়ং তার অনুভূতি রিওর কাছে কনফেস করে, কিন্তু রিও এটা শুনে অবাক হয়ে যায়। তখন চুলায় রাখা পানিটা অনেক গরম হয়ে যাচ্ছিল, তাই রিও সেটা নামাতে যায়, যার ফলে তার আঙুলে ছ্যাঁকা লাগে। এটা দেখে সিয়ং দ্রুত তার হাত ধরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেয় আর বলে তোমাকে সাবধানে থাকা উচিত। রিও বলে এটা তোমার জন্যই তো হয়েছে। সিয়ং বলে আমি জানতাম না যে তুমি গরম পানি করছিলে। এখন সিয়ংকে দেখে রিও একটু লজ্জা পাচ্ছিল। সিয়ং অনেকক্ষণ ধরে ঠান্ডা পানিতে তার হাত ডুবিয়ে রেখেছিল। রিও বলে তোমার হাত এত গরম কেন? সিয়ং বলে কারণ আমার বডি অনেক হিট জেনারেট করে, আমাদের হাসপাতালে যাওয়া উচিত। রিও হাসপাতালে যেতে মানা করে দেয়। সে বলে এটা বড় কিছু নয়, এখন থেকে প্রতিদিনই এরকমটা হতে পারে, কারণ এখন থেকে আমি রান্না করতে যাচ্ছি। সিয়ং বলে আর তোমাকে আমি এটা করতেও আটকাতে পারি না। তখন তারা দুজনে আই কন্টাক্ট না করে কথা বলছিল। রিও বলে তুমি কি আমাকে কিছু করতে মানা করার? তখন সিয়ং তার চোখের দিকে তাকিয়ে বলে কারণ আমি তোমার জন্য চিন্তা করি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত আমি তোমার জন্য চিন্তা করতাম তুমি ঠিক আছো কিনা, যদি তোমার মা তোমাকে মারে। তুমি সবসময় ছেলেদের সাথে ঝগড়া আর মারামারি করেছো, তুমি আঘাত পেলে অনেক কাঁদতে। রিও বলে এটা তো রান্নাঘর, তাই এখানে ছুরি কাঁচি তো থাকবেই। সিয়ং বলে তাই তো আমি তোমার জন্য চিন্তা করি, তুমি আবার যেন আঘাত না পাও। তারপর সে বলে আমি তোমার জন্য এভাবে অনুভব করি, এখন তুমি ভাবো তুমি কেমন অনুভব করো। আমি জানি তুমি সবে সবে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছো আর তুমি একটু কনফিউজড, কারণ তোমার এক্সও এখানে আছে। আমি তোমাকে বলছি না এখনই উত্তর দিতে, আমি শুধু আমার উত্তর দিয়েছি, কিন্তু তুমি আমাকে পরে এটার উত্তর দিতে পারো। এটা বলেই তারা রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে, তাদের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি দূর করার জন্য। এদিকে সিয়ং এর মা তার ঘরে একটি উপহার পান, কারণ সিয়ং তার জন্য জন্মদিনের উপহার রেখে দিয়েছিল, যা তিনি খুব পছন্দ করেন। কিন্তু তিনি তার হাজবেন্ডের গিফটের অপেক্ষা করছিলেন, কারণ তিনি এখনো বাড়িতে আসেননি। আসলে সিয়ং এর বাবা তার ওয়াইফকে আরেকজন লোকের সাথে দেখে হাসপাতালে ফিরে যান, যেখানে তিনি বলেন আমি ভেবেছিলাম তাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গিয়েছে, কিন্তু হয়তো আমিই ভুল। অর্থাৎ সম্ভবত সিয়ং এর মায়ের বাইরে কোনো অ্যাফেয়ার্স ছিল, যেটা সিয়ং এর বাবা জানতেন। অপরদিকে রিওর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন তারা অন্য বাচ্চাদের সাথে পুলে সাঁতার কাটতে গিয়েছিল। তখন রিও পানিকে খুব ভয় পাচ্ছিল, তাই সে ভয়ে এক কোণে গুটিসুটি হয়ে বসেছিল। তখন সিয়ং তার কাছে আসে এবং তার সাথে কথা বলে। রিও তাকে তার ভয়ের কথা বললে সিয়ং তার কান ঢেকে বলে যে পানির মধ্যেও তুমি এই একই শব্দ শুনতে পাবে, যেমন তুমি তোমার হাত দিয়ে কান ঢেকে শুনো, তাই তোমার ভয় পাওয়ার দরকার নেই। বর্তমানে ফিরে আসি। রিও বলে হয়তো সিয়ং এটা জানে না যে আমি প্রথমে সিয়ংকে পছন্দ করেছিলাম ছোটবেলা থেকে, কিন্তু ধীরে ধীরে আমি এটা ভুলে গিয়েছিলাম। এখন হঠাৎ আবার সব মনে পড়ছে। রিও এখন তার অনুভূতি নিয়ে খুবই কনফিউজ ছিল, আর এদিকে সিয়ং পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে সত্যি সত্যি সে রিওকে তার অনুভূতির কথা জানিয়ে দিয়েছে। আর এখন সে ভয় পাচ্ছিল যে হয়তো সে তাড়াহুড়ো করে ফেলেছে। একদিকে সে এর জন্য নিজেকে বকছিল, অন্যদিকে সে নিজেকে সমর্থনও জানাচ্ছিল যে আমি অনেক ভেবে চিন্তে রিওকে আমার অনুভূতির কথা বলেছি, আর কতদিন আমি আমার অনুভূতি লুকিয়ে রাখতাম। কিন্তু তারপর আবার মনে করে আমি কি তখন ঠিক করে বলেছিলাম? আমি এর চেয়ে ভালোভাবে বলতে পারতাম তুমি আমাকে পাগল করে দাও। শুনতে কেমন লাগে? তোমার জন্য আমার মাথা খারাপ হয়ে যায়। ধুর, আমি জানি না কেন আমি এটা বলেছি, কিন্তু এখন সত্যি সত্যি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এসব নিয়ে সিয়ং প্যানিকড হতে থাকে। আমি জানি না রিওর উত্তর কি হবে। অপরদিকে রিও শান্তভাবে সবজি কাটার অনুশীলন করছিল, কিন্তু আজ সিয়ং এর জন্য সে মনোযোগ দিতে পারছিল না। এখানে সিয়ং এর মাথা খারাপ হয়ে যাচ্ছিল রিওর উত্তর নিয়ে ভাবতে ভাবতে। সে বুঝতে পারছিল না আগামীকাল কিভাবে রিওর সামনে সে যাবে। একবার সে ভাবে যে আমি যদি ওর সামনেই আর না যাই তাহলে, কিন্তু তারপর সে বলে তাহলে আমি ওর উত্তর জানবো কিভাবে? ও কি ঘুমিয়েছে? পর্দা সরিয়ে সে জানালা দিয়ে রিওকে দেখতে যায়। রিও রুমের লাইট অন করা ছিল, কিন্তু জানালার পর্দা বন্ধ ছিল, তাই সে আবার তার ঘরের চারপাশে পায়চারি করতে থাকে। এদিকে রিও জানালা খুলে আর সিয়ংকে ডাকতে যায়। সিয়ং এর জানালায় একটা পাথর ছুঁড়ে ওকে ডাকতে যায়, কিন্তু তারপর সে নিজেই কনফিউজড হয় যে সিয়ং কি ভাববে, কি বলবে ওকে। তাই সেও আবার জানালা বন্ধ করে পর্দা নামায়। এরকম ভাবে চলছিল সারা রাত। একবার ও জানালা খুললে তো রিওর জানালা বন্ধ পায়, আর একবার রিও জানালা খুললে সিয়ং এর জানালা বন্ধ পায়। দুজনের টাইমিংটা একেবারে ঠিক হচ্ছিল না। তো এভাবেই কাটে সারা রাত। সিয়ং টেনশনের কারণে সারা রাত ঘুমাতে পারে না। সকালে সিয়ং এর মা সিয়ংকে নেকলেস দেখায়। মা এটা খুব পছন্দ করেছে, তাই তিনি সিয়ংকে ধন্যবাদ জানান।
সিয়ং বলে পরের বার আমি আরো ভালো উপহার দিব। তখনই সিয়ং এর বাবা ফিরে আসেন। সিয়ং বলে গতকাল মায়ের জন্মদিন ছিল। বাবা বলে হাসপাতালে জরুরি কেস ছিল, তাই আমাকে যেতে হয়েছে। তারপর সিয়ং তার বাবাকে একসাথে ব্রেকফাস্ট করার কথা বলে, কিন্তু বাবা বলে যে তিনি খুব ক্লান্ত, তাই বিশ্রাম নিতে যাচ্ছেন। এটা দেখে সিয়ং বুঝে যায় যে বাবা আর মায়ের মধ্যে কিছু একটা ঠিক নেই। তারপরের সিনে দেখায় রিও রান্নার ক্লাসে যেতে আর সিয়ং এর সাথে দেখা করার জন্য রেডি হয়, আর সিয়ং এর টাইকে বাহানা হিসেবে নিয়ে যায় সিয়ং এর সাথে কথা বলার জন্য। যখন সিয়ং তাকে এটা দিয়েছিল তার নাক দিয়ে রক্ত পড়ছিল, কিন্তু তারপর তার পোশাকের কথা মনে পড়ে। এদিকে ডংজিন তার মায়ের কাছে ইনস্টাগ্রাম ফলোয়ার কেনার জন্য টাকা চায় ইনভেস্টমেন্টের নাম করে, কিন্তু রিও সময় মতো আসে এবং তাকে বকাঝকা করে তাড়িয়ে দেয়, কারণ ডংজিন বহু বছর ধরে তার মায়ের কাছ থেকে এভাবে অহেতুক টাকা নিচ্ছে। এখন রিওকে এত শাস্তি দেখে তার মা তাকে জিজ্ঞাসা করে, আজ তোমার ওই ক্যাজুয়াল টি শার্টটা পরননি? রিও অজুহাত দেয় যে আমার সব টি শার্ট লন্ড্রিতে আছে। মা বলে, কিন্তু আমি তো আজ সকালে সব টি শার্ট তোমার রুমে লন্ড্রি থেকে এনে রেখেছি। তখন রিও তাড়াতাড়ি বের হয়ে যায়। মা রিওকে এত রেডি সেডি হতে দেখে বলে, আজ প্রথমবার পারফিউম লাগিয়েছ? এখন মা ভাবে হয়তো সে ইয়ুনজিনের সাথে দেখা করতে যাচ্ছে, সে ভেবে সে খুব খুশি হয়। রিও যখন বাসা থেকে বের হলো, সিয়ংও তার অফিসের জন্য বের হয়। এখন দুজনে একটু লজ্জা পাচ্ছিল কথা বলতে। সিয়ং তাকে জিজ্ঞাসা করে গতকাল রাতে ভালো ঘুম হয়েছিল। এখন রিও তো ঘুমাতে পারেনি, কিন্তু সে অজুহাত দেয় যে সে সব টেনশন ভুলে আরামসে ঘুমিয়ে গিয়েছে। সিয়ং বলে যে হ্যাঁ আমিও তাই, রাতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই মনে হলো যে সেকেন্ডের মধ্যে সকাল হয়ে গেছে। দুজনে অদ্ভুত অজুহাত দিচ্ছিল। রিও তার টাই ফিরিয়ে দেয়। দুজনের মধ্যে একটা অকওয়ার্ডনেস সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। দুজনেই আবল তাবল বকছিল। রিও বলে কালকের উত্তরটা কি আমি তোমাকে পরে বলতে পারি? সিয়ং বলে হ্যাঁ, ভালোভাবে ভেবে উত্তর দিও। রিও বলে উত্তর দেওয়ার কোনো এক্সপায়ারি ডেট নেই তো? সিয়ং বলে এক্সপায়ারি ডেট না থাকলে সেটা একটু আনফেয়ার হবে। তাই রিও বলে তাহলে আমার একটা আইডিয়া আছে। রিও তাকে একটা কনভিনিয়েন্স স্টোরে নিয়ে আসে আর এখানে তাকে বলে কিছু একটা বেছে নিতে। রিও যতটা সময় দরকার সেটা ওই জিনিসের এক্সপায়ারি ডেট অনুযায়ী হবে তার উত্তর দেওয়ার জন্য। তাই সিয়ং এমন জিনিস খুঁজতে থাকে যেটা সবচেয়ে আগে এক্সপায়ার হয়, কিন্তু সে 1 বছরে 2 বছরে 3 বছরের এক্সপায়ারি ডেটের জিনিস পাচ্ছিল। এই জন্য সিয়ং সেগুলো দেখে না করে দেয়। তখন রিও ইনস্ট্যান্ট রাইসের কথা বলে, কিন্তু এর এক্সপায়ারি ডেট 6 মাস আর 8 মাসের পরে ছিল। এই জন্য সিয়ং সেগুলোকেও না করে দেয় আর ফ্রিজে রাখা খাবারগুলো দেখায়, কারণ ফ্রিজে রাখা জিনিস তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যায়। এটা দেখে রিও বলে এই এতটুকু সময় পাবো তোমাকে ভেবে বলার জন্য? সিয়ং বলে সময়টা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তুমি কতটা গভীরভাবে ভাবছো সেটা। তুমি চাইলে এখনই ভেবে বলতে পারো। তখন রিও ইয়োগার্ট বেছে নেয়, কারণ এর এক্সপায়ারি ডেট অন্যগুলোর থেকে একটু পরে। কিন্তু সিয়ং বলে মিল্কশেক কেমন হবে, কারণ মিল্কশেক সবচেয়ে আগে এক্সপায়ার হয়। তখন রিও বলে তাহলে ফ্রিজের শেষ সারি থেকে বেছে নাও। সিয়ং খুব খুশি হয়ে বলে হ্যাঁ, আর সে মিল্কশেক বের করতে যায়। তখন রিও সিয়ংকে দেখে। হঠাৎ তখন তার হার্টবিট ফাস্ট হয়ে যায় আর লজ্জা পাওয়ার আগেই সে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসে। এখন দোকানের মধ্যে সিয়ং এখানে সেখানে অনেক কিছু করে ফেলেছে, এই জন্য সে এখান থেকে অনেক কিছু কিনে অফিসে চলে আসে। তখন লিনা একটি মিল্কশেক তুলে নেয়, কিন্তু সিয়ং সেটি তার কাছ থেকে কেড়ে নিয়ে বলে এটা আমি রাখবো। লিনা বলে কিন্তু তুমি তো বানানা মিল্কশেক পছন্দ করো। সিয়ং বলে কিন্তু এখন আমার এটাই চাই, কারণ এর এক্সপায়ারি ডেট অনেক কম, এটা 11 দিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, তাই আমি এটা রাখবো। এটা বলে সে হেসে হেসে তার কেবিনে চলে যায়। এদিকে দানও ঠিক করে যে সে ফিল্ডে গিয়ে একজন প্যারামেডিকের কাজের অভিজ্ঞতা নেবে, তারপর সে তার স্টোরি কভার করবে। সে তার বসের কাছ থেকে অনুমতি পায়, এজন্য সে প্যারামেডিকের অফিসে যায়। এখানে সে ময়মকে বলে যে সে একদিনের জন্য এখানে কাজ করবে একটা স্টোরি কভার করার জন্য। ময়ম তো কিছুতেই রাজি হচ্ছিল না দানহকে নিতে, কিন্তু যখন তার বস দানহকে তার টিমে নিতে বলে তখন সে আর মানা করতে পারে না। পরের সিনে দেখায় সিয়ং রিওকে মিল্কশেকের ছবি পাঠায় যে আমি এটা শেষ শাড়ি থেকে নিয়েছি, এর এক্সপায়ারি ডেট 11 দিন পরে, তাই তোমার হাতেও 11 দিন সময় আছে। রিও হঠাৎ জোরে চিৎকার করে বলে মাত্র 11 দিন। এটা শুনে ক্লাসের সবাই তার দিকে তাকায়। সিয়ং অতি যত্ন সহকারে মিল্কশেকটা ফ্রিজে রেখে দেয় আর প্রে করে যে এই 11 দিন যেন দ্রুত কেটে যায়। পরের সিনে দেখায় রিওর মা হিউনজুনের সাথে দেখা করতে গিয়েছিল, যেখানে হিউনজুন তাকে বলে যে তারা দুজন কেউ কাউকে চিট করেনি। হিউনজুন এখনো রিওকে ভালোবাসে। রিওর বাবা রিওর মাকে হিউনজুনের সাথে দেখা করতে দেখে, কিন্তু তখন সে তাকে কিছু বলেনি, কারণ সে তখন সিন ক্রিয়েট করতে চায়নি। বাড়ি আসার পর রিওর বাবা তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে রিওর মা বলে হিউনজুন আমাকে বলেছে যে সে এখনো রিওকে ভালোবাসে, এই জন্য সে তাকে ফিরিয়ে নিতে চায়, যা শুনে বাবা খুব রাগান্বিত হয়।
এ নিয়ে তাদের মধ্যে বেশ কিছু কথা কাটাকাটি হয়। পরের দিন ডংজিন আবার তার মায়ের কাছে টাকা চায়। মা বলে যে তার কাছে মাত্র 2 মিলিয়ন ওয়ান আছে। ডংজিন বলে যে তুমি আমার এখানে এটা ইনভেস্ট করো, তুমি এর ভালো রিটার্ন পাবে। মা তার কথাতে বশ হয়ে যায়, কিন্তু তখনই রিউ আসে ডংজিনের কান ধরে টেনে বের করে দেয় আর তাকে বকাঝকা করতে শুরু করে, কারণ এত বছর পরেও সে তার মায়ের টাকা নষ্ট করছে। এর ফলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন মা দুজনকে চুপ করায় আর ডংজিনকে তার রুমে যেতে বলে। রিউ তার মাকে বলে ওর কথা শুনো না, ও ইতিমধ্যে তোমার অনেক টাকা নষ্ট করেছে। মা বলে আমি সব বুঝে নেব, তুমি তোমার কাজ করো। তখন রিউ বলে তুমি সবসময় ডংজিনকে সাপোর্ট করো কেন? তাহলে ও কিভাবে ঠিক হবে? তুমি ওর ভুলের ব্যাপারে কিছু বলো না। মা বলে যে তুমি জানো না, ছোটবেলা থেকে ওর হার্টে একটা ছিদ্র আছে, ওর হার্ট অনেক দুর্বল, এই জন্য আমরা ওর উপর রাগ করি না। রিও বলে আমি 1000বার শুনেছি এই কথা যে ডাক্তার তাকে কাঁদতে মানা করেছে, না হলে ওর অপারেশন করাতে হবে। আমি ছোটবেলা থেকে এটা শুনছি, কিন্তু ওর হার্ট এখন ভালো আছে, তোমার অভ্যাস এখনো যায়নি। মা বলে যখন তোমার সন্তান হবে তখন তুমি বুঝবে কিভাবে অসুস্থ সন্তানদের সাথে আচরণ করতে হয়। এটা শুনে রিউর খুব খারাপ লাগে। সে বলে তুমি আবার ওর পক্ষ নিচ্ছ? অসুস্থ হলেই কি সবকিছু করার অনুমতি পাওয়া যায়? সব ভুলের ক্ষমা হয়ে যায়? এটা বলে রিউ রেগে সেখান থেকে চলে যায়। আজ এক কোম্পানি থেকে সিওং এর মিটিং আছে, কিন্তু সেখানে যাওয়ার আগে সে রিউকে মেসেজ করে বলে যে আর কিন্তু 10 দিন বাকি আছে, সাথে তাকে ভালো দিনের শুভেচ্ছা জানায়। সিওং এর মেসেজ দেখে রিউর মুড ভালো হয়ে যায়, কিন্তু তখন হিয়নজুন তার সামনে আসে আর তাকে জিজ্ঞাসা করে তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন, কিছু ভালো হয়েছে? এটা বলে সে তাকে জেসমিন টি দেয় আর বলে যে আমি আমার স্ট্র্যাটেজি বদলেছি, লাস্ট মিট আপের আইডিয়াটা তো ফ্লপ হয়ে গিয়েছিল, তাই আমি আমাদের প্রথম মিট আপ থেকে শুরু করতে চাই। তুমি কি আমাদের প্রথম মিটিংটা মনে করতে পারো? এটাই জেসমিন টির সাথেই ছিল। তখন আমাদের অনেক বছর আগে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রিউ তখন আমেরিকায় এক ক্যাফেতে ছিল আর হিয়নজুন তার পিছনে বসেছিল। রিউর ফোনে ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল আর এখনই তাকে ফোনে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হতো, কিন্তু সে চার্জার আনেনি। তখন হিয়নজুন তার চার্জার অফার করে। দুজনের কাজ শেষ হওয়ার পর রিউ তাকে ধন্যবাদ জানায়। সে হিয়নজুনকে কফি কিনে দিতে চেয়েছিল ধন্যবাদ হিসেবে। হিয়নজুন বলে ঠিক আছে, এর কোনো দরকার নেই। রিও বলে তুমি আমাকে এত সাহায্য করেছো, তাই আমি তোমাকে একটা কফি কিনে দিতেই পারি। হিয়নজুন বলে কিন্তু এখানের কফি তেমন ভালো না। তখন রিওর পেটে শব্দ হয়, কারণ সে এখানে কাজ করতে করতে এখানকার অনেক কফি খেয়ে ফেলেছে। তখন হিয়নজুন তার জন্য জেসমিন টি নিয়ে আসে, কারণ এটা হজমে সাহায্য করে। তো এটাই ছিল তার প্রথম মিট আপ। বর্তমানে ফিরে এসে হিয়নজুন বলে যেভাবে তুমি সেদিন আমার দিকে তাকিয়ে এসেছিলে, আমি ভেবেছিলাম তুমি আজও হয়তো আমাকে দেখে খুশি হবে, এই জন্য আমি তোমার জন্য জেসমিন টি নিয়ে অপেক্ষা করছিলাম এখানে। তো চলো আজকে মিটিংটা ছোট করি। এটা বলে সে সেখান থেকে চলে যায়, যা রিওকে আবার কনফিউজ করে দেয়। সিওং আর তেহির বানানো ডিজাইনার বোর্ডগুলো কোম্পানির খুব পছন্দ হয়, কিন্তু তেহি সিওংকে মজা করে বলে হয়তো তোমার এত ভালো ডিজাইন করা উচিত হয়নি, তাহলে হয়তো তারা পছন্দ করতো না আর আমাদেরকে আবার একসাথে কাজ করতে হতো। তখন সিওং বলে যে আমার কাজ কখনো রিজেক্ট হতেই পারে না। তারপর সিওং তেহিকে বলে দেয় যে সে রিউর কাছে কনফেস করে ফেলেছে। এটা শুনে তেহির তো প্রথমে একটু মন খারাপ হয়, কিন্তু পরে সে সিওংকে গুড লাক উইশ করে। আবার ওকে এটাও বলে যে এটাও তো হতে পারে রিউ তোমাকে রিজেক্ট করে দিল, এমনটা যদি হয় তাহলে আমাকে কল করো, আমরা একসাথে ড্রিঙ্ক করতে যাব তোমার এই দুঃখ ভুলতে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখনই সিওং এর কাছে ডংজিনের মেসেজ আসে যে তাকে রাতে বাসায় আসতে বলে। এদিকে রিউর মা ব্যাংক থেকে 2 মিলিয়ন ওয়ান তোলে। সে বাসায় ফিরে আসছিল, তখনই সে দেখে রিউ কুকিং ক্লাস থেকে বের হচ্ছে। সে বুঝতে পারছিল না যেটা কেমন জায়গা, তাই সে ওই ক্লাস থেকে বের হওয়া আরেকজন লেডিকে জিজ্ঞাসা করে, যে বলে এখানে কুকিং ক্লাস হয়। এতে মা বুঝে যায় যে রিউ কুকিং ক্লাসে ভর্তি হয়েছে, তাই সে দ্রুত বাড়ি এসে রিউর বাবাকে এটা বলে। যখন রিউ রাতে বাসায় ফিরে আসে তখন সে ভিতরে সিওংকে দেখে, যে তাকে বলে ডংজিন আমাকে এখানে ডেকেছে, কারণ তার আমার জন্য কি যেন একটা প্রপোজাল আছে, আমি ওর জন্য ওয়েট করছি। রিউ বুঝতে পারে যে ডংজিন সিওং এর কাছ থেকেও টাকা চাইতে এখানে ডেকেছে ওকে, তাই সে খুব রেগে যায় আর ডংজিনকে খুঁজতে থাকে। কিন্তু তখনই রিউর মা বাবা চলে আসে। রিউ তাদেরকে ডংজিনের কাণ্ডকর্মের কথা বলে, কিন্তু মা তখন তার কথায় কান না দিয়ে তার ব্যাগ থেকে সবকিছু বের করে ফেলে দেয়, যেগুলোর মধ্যে কুকিং ক্লাসের বইও ছিল। এটা দেখে সে খুব রেগে যায়। সে বলে এগুলো সব কি? সিওং তাকে শান্ত করার চেষ্টা করে। রিউ তাকে বলে যে সে কুকিং ক্লাসে ভর্তি হয়েছে কারণ সে রান্না করতে চায়। সিওং আবারও রিউর মাকে শান্ত
করার চেষ্টা করে আর বোঝানোর চেষ্টা করে যে রিউ খুব বুদ্ধিমানের একটা সিদ্ধান্ত নিয়েছে। রিউর মা বুঝতে পারে যে সিয়ং ও এটা জানতো। মা ওদের দুজনের উপরই রেগে যায়। তাই রিউ বলে সিয়ং কিছু করেনি, এটা আমার সিদ্ধান্ত আর আমার স্বপ্ন। রিউর মা বাবা কেউই রিউর এই স্বপ্নটাকে একসেপ্ট করতে পারছিল না। তখন রিউ তাদেরকে কয়েকটা কথা শুনিয়ে দেয়। সে বলে আমাকে আর ডংজিনকে এত আলাদা করে কেন ট্রিট করো? তোমরা আমাকে আমার ছোট ছোট ব্যাপারগুলোর জন্য আমাকে কথা শুনিয়ে দাও। কিন্তু এই ডংজিন এতদিন কি করছে? প্রথমে সে ফুটবল প্লেয়ার হতে চেয়েছিল, কিন্তু সেটা ছেড়ে ও পালিয়ে যায়। তারপর সে থিয়েটার করতে চেয়েছিল, কিন্তু সেটাও ছেড়ে সে চলে আসে। ডংজিন বলে কেন পুরনো কথা বলছো? আমিও অনেক কষ্ট করেছি। রিও বলে তুমি জানো কেন আমি ছোটবেলা থেকে এত কষ্ট করছি? কারণ তোমরা দুজন এই ডংজিনের জন্য অনেক কষ্ট পেয়েছো, তাই আমি তোমাদের জন্য বোঝা হতে চাইনি। কিন্তু এখন সে এত বড় হয়ে গিয়েছে, আর এখন সে কি করছে? সে শুধু তোমাদের টাকা উড়াচ্ছে। ডংজিন রেগে তার দিকে আসে, কিন্তু সিয়ং ওকে থামায়। আজ রিও তার সব রাগ ঝেড়ে ফেলে। সে বলে তোমরা দুজন ছোটবেলা থেকে ওকে সহ্য করেছো, ও হাজার ভুল করেছে, কিন্তু তোমরা ওর সব ভুল মাফ করে দিয়েছো। কিন্তু আমি একটা ভুল করার সুযোগও পাইনি। কেন আমি আমার জীবন নিয়ে যা খুশি তাই করতে পারবো না? বাবা বলে রিউ তুমি যা খুশি করো, কিন্তু রান্না নয়। তুমি এতদিন হয়তো এরকম ফিল করেছো যে মানুষ তোমার রেস্টুরেন্টে আসছে আর তোমার রান্না করা খাবার খেয়ে তারা খুব তোমার প্রশংসা করছে। তুমি হয়তো খুব ভালো ফিল করেছো এটা ভাবতে। আমিও এই কাজ শুরু করেছিলাম এটা ভাবতে ভাবতে, আর এখন দেখো আমার অবস্থা। তাই আমি তোমাকে এটা করতে বারণ করছি। এসব শুনে রিউ রেগে সেখান থেকে বেরিয়ে আসে। সিয়ং তাকে ফলো করে। রিউ তাকে ফলো করতে মানা করে। তখন সিয়ং তার হাত ধরে তাকে এক জায়গায় নিয়ে যায়। জায়গাটা খুব সুন্দর ছিল, যেখানে চারদিকে শান্তি ছিল। এখানে আসার পর রিউর মুড একটু ভালো হয়। রিউ জিজ্ঞাসা করে তুমি কিভাবে এই জায়গাটা জানলে? সিয়ং বলে আমি অনেক আগে এই জায়গাটা ডিসকভার করেছিলাম, আর এমন পরিস্থিতিতে কাউকে কমফোর্ট দিব বলে ঠিক করে রেখেছিলাম। রিউ এর এই জায়গাটা খুব ভালো লাগে। এই জায়গার গাছের ফুল পাতা আর সবকিছু তার কাছে ইউনিক লাগে। হাওয়ার কারণে অনেক ফুল পড়ে যাচ্ছিল, তাই রিউ সেগুলো ধরতে শুরু করে। সিয়ং জিজ্ঞাসা করে এখন ভালো লাগছে তো? রিউ বলে কেন তুমি সবসময় আমার এম্বারেসমেন্ট সিচুয়েশন গুলো দেখো? সিয়ং বলে আরে কোনো ব্যাপার না। রিউ বলে আমি মা বাবা আর ভাইকে এত কিছু বলে তো এসেছি, কিন্তু এখন আমি নিজেই গিল্টি ফিল করছি। সিয়ং বলে এরকমটাই হয়, প্যারেন্টসটা সবসময় ঠিক থাকে না। কখনো কখনো তারা তাদের বাচ্চাদের জন্য ভুল সিদ্ধান্ত নেয়। তারপর যখন তুমি এনে তাদের সাথে তর্ক করতে যাবে তখন তুমি গিল্টি ফিল করবে। রিউ বলে সত্যি তুমি খুব ভাগ্যবান, তোমার বাবা মা খুব ভালো, তারা জানে কখন কি আর কেন বলতে হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো তোমার কোনো অ্যানোয়িং ব্রাদার নেই, তাই আমি কখনো কখনো তোমার উপর জেলাস হই। তারপর রিউ চিন্তা করে যে এখন থেকে সে কোথায় কুকিং প্র্যাকটিস করবে। সিয়ং বলে তুমি আমার অফিসের কিচেনে করতে পারো, সবাই চলে যাওয়ার পর তুমি এসে প্র্যাকটিস করতে পারো। রিউ তো প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। তারপর সিয়ং ঘড়ির দিকে তাকায়, তখন ইতিমধ্যে রাত 12টা বেশি বাজে। তাই সিয়ং রিউকে মনে করিয়ে দেয় যে এখন তোমার হাতে শুধু 9 দিন বাকি আছে। এটা শুনে রিউ একটু লজ্জা পেয়ে দৌড়ে পালিয়ে যায়। সিয়ংও তার পিছু পিছু দৌড় দেয়। পরের দিন দানো প্যারামেডিক টিমের সাথে গিয়ে জয়েন হয় ওদের কাজ এক্সপেরিয়েন্স করার জন্য। সেখানে গিয়ে সে বুঝতে পারে প্যারামেডিকদের কাজ কতটা কঠিন আর ঝুঁকিপূর্ণ। এদিকে সিয়ং একটি থিয়েটার রিমডেল করার অফার পায়, যা সে গ্রহণ করে, কারণ এই থিয়েটারে সে রিউর সাথে প্রথম সিনেমা দেখতে এসেছিল, যেটার নাম ছিল টয় স্টোরি। তাই সে এই জায়গাটা রিমডেল করতে চেয়েছিল। তারপর সে এখানে পপকর্ন দেখে, তাই সে রিউর জন্য এখান থেকে কিছু পপকর্ন কিনে নিয়ে যায়। সে বাইরে এসে রিউকে কল করে তার অফিসে আসার জন্য কুকিং প্র্যাকটিস করতে। কিন্তু রিউ যখন রান্নার ক্লাস থেকে বেরিয়ে আসে তখন সে তার সামনে কাউকে দেখতে পায়। তারপর যখন সিয়ং তার অফিসে পৌঁছায় সে রিউর সাথে হিউনজুনকে দেখে। তাকে দেখে সে রিউকে জিজ্ঞাসা করে ও কেন তোমার সাথে? রিউ কিছু বলতে যাচ্ছিল, তখন হিউনজুন বলে যে আমি রিউর জন্য অপেক্ষা করছিলাম ওর রান্নার ক্লাসের বাইরে, তাই আমরা একসাথে এসেছি। সিয়ং বলে তুমি জানো না স্টকিং কি? মনে হয় পুলিশকে তোমার খবর দিতে হবে। এটা বলে সে পুলিশকে ডাকতে যায়। তখন হিউনজুন বলে যে আমি রিউকে অনুসরণ করিনি, আমি তোমার অফিসে কনসালটেশনের জন্য এসেছি। তখন উপর থেকে মিয়ং বলে যে তোমরা দুজন আমাদের নতুন ক্লায়েন্টকে নিয়ে এসেছো। এটা শুনে সিয়ং অবাক হয়। তারপর সবাই ভেতরে আসে। রিউ রান্নাঘরে রান্না করছে, কিন্তু সে ভাবছে কেন হিউনজুন এখানে এসেছে। এখানে হিউনজুন মিয়ংকে বলে যে সে একটি বাড়ি বানাতে চায় তার বাবা মায়ের জন্য, কারণ তারা রিটায়ার হয়ে গিয়েছে এবং কোরিয়া ফিরে এসে এখানে থাকতে চায়। তাই হিউনজুন তাদের সাথে পরামর্শ করতে এসেছে এখানে একটি বাড়ি বানানোর জন্য। কিন্তু সিয়ং তো তার কোনো কাজই করতে চায় না। তখন হিউনজুন বলে আমি সত্যি আমার মা বাবার জন্য এখানে বাড়ি বানাতে চাই। সিয়ং বলে ঠিক আছে, কিন্তু আমি তোমার কোনো কাজ করতে পারবো না। হিউনজুন বলে রিউ তো তোমার অনেক প্রশংসা করেছে যে তুমি অনেক দক্ষ একটা আর্কিটেক্ট। সিয়ং বলে এখন থেকে ওর নাম নিও না আর ওর সামনেও এসো না, কারণ তোমাদের দুজনের মধ্যে এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে। হিউনজুন বলে না,
আমি তা মনে করি না। আমরা এত সহজে ব্রেকআপ করতে পারি না। তারপর এখানে কিছু জেলাসি সিন চলে হিয়ঞ্জুন আর সিয়ং এর মধ্যে। তাদের এই জেলাসি ঠেলায় তারা তো ঠিকমতো রিওকে রান্নাও করতে দিচ্ছিল না। তারপর সিয়ং রিওকে তার জন্য আনা পপকর্ন দেয়, যা দেখে রিও খুব খুশি হয়ে যায়। আর পপকর্ন খেতে খেতে তারা তাদের পুরোনো দিনের কথা বলতে শুরু করে। এরপর রিও ওদের দুজনকে তার বানানো ডিশ খেতে দেয়। তারপর হঠাৎ রিওর পেটে ব্যথা শুরু হয়। সে ব্যথায় বসে পড়ে। সিয়ং আর হিয়ঞ্জুন দুজনে তাকে দেখতে আসে। সিয়ং জিজ্ঞাসা করে কি হয়েছে, কোথায় ব্যথা করছে। রিও বলে পেটে। সিয়ং বলে চল হাসপাতালে যাই। হিয়ঞ্জুন কিছু একটা বোঝে। তারপর সে রিওকে ধরে বলে চলো আমি নিয়ে যাব। সিয়ং তাকে থামায়। তার আগে রিও সিয়ং এর হাত ছড়িয়ে নেয় আর হিয়ঞ্জুনকে বলে তাকে হসপিটালে নিয়ে যেতে। এটা দেখে সিয়ং খুব আপসেট হয়ে যায়। সে বুঝতে পারে না যে রিও তাকে বেছে নিল না কেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সে জেলাস, আপসেট আর অনেক স্যাড ফিল করছিল, কিন্তু সে কিছু বলতে পারেনি। হিয়ঞ্জুন রিওকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে ডাক্তাররা তাকে তার সিনড্রোম সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন রিও এখানে বলে যে তার স্টমাক ক্যান্সার ছিল। 3 বছর আগে সে সেকেন্ড স্টেজে ছিল। তখন তার সার্জারি হয়েছিল আর তার স্টোমাকের 70% কেটে ফেলা হয়েছিল, যার কারণে তাকে কেমোথেরাপিও নিতে হয়েছে। আর এখানে এপিসোড 8 শেষ হয়।